বাণী এডুকেশন ও বাণী জব কোচিং এর পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আজকে বাংলা লোকসাহিত্যের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি, মনোযোগ সহকারে শুনবেন। তো বাংলা লোকসাহিত্যের পর্ব 2-এ থাকছে পূর্ববঙ্গ গীতিকা এবং নাদ গীতিকা। আমরা একটু দেখব পূর্ববঙ্গ গীতিকাটা কি। তো পূর্ববঙ্গ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা মূলত কোন অঞ্চলের সাহিত্য, এটা একটু আগে দেখে নিতে হবে। পূর্ববঙ্গ গীতিকা হচ্ছে ব্রহ্মপুত্র নদের পূর্ব দিক হতে শুরু করে চট্টগ্রাম ও নোয়াখালীর বিস্তীর্ণ হাওড় অঞ্চলের যে সাহিত্য, এটাই হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। অর্থাৎ পূর্ববঙ্গ গীতিকা রিলেটেড যে স্থানটা সেটা হচ্ছে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ এর পূর্ব দিক হতে যে দুইটি স্থান সেটা হচ্ছে চট্টগ্রাম আর হচ্ছে নোয়াখালী। ওকে, তাহলে চট্টগ্রাম ও নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চলের যে সাহিত্য, এটাই হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। এই পূর্ববঙ্গ গীতিকার সংগ্রহকে, প্রকাশককে, কত সালে এটা প্রকাশিত হয়, কিভাবে প্রকাশিত হয়, সেটা আমরা এখন দেখব। এই পূর্ববঙ্গ গীতিকা যিনি সংগ্রহ করেন, সংগ্রাহক একই ব্যক্তি যিনি ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছিলেন, তিনি এই পূর্ববঙ্গ গীতিকা সংগ্রহ করেছিলেন। এনার নাম চন্দ্রকুমার দে, যেটা আমি পূর্বেই দেখেছিলাম। আচ্ছা, প্রকাশক হচ্ছে দীনেশ চন্দ্র সেন। ওকে, তো পূর্ববঙ্গ গীতিকার যে পালাগুলি রয়েছে, এটা 3টি খণ্ডে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা প্রকাশ করা হয় 3টি খণ্ডে এই পূর্ববঙ্গ গীতিকাটি প্রকাশ করা হয়। তো আমরা একটু দেখব কত সালে প্রকাশিত হয়। প্রকাশ সাল কত? প্রকাশ সাল হচ্ছে 1926 সালে 3টি খণ্ডে দীনেশ চন্দ্র সেন এটাকে প্রকাশ করেন এবং সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে, যেটা এই ব্রহ্মপুত্র নদের পূর্ব দিক হতে চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের যে সাহিত্য, এটাই পূর্ববঙ্গ সাহিত্য নামে পরিচিত। 81টি পালা রয়েছে, আমি একটু পালাগুলো নিয়ে আলোচনা করব। 1926 সালে প্রকাশ হওয়া এই বিখ্যাত যে পূর্ববঙ্গ গীতিকা, এর পালা রয়েছে 21টি। এর ভিতরে সব থেকে উল্লেখযোগ্য পালা হচ্ছে, আমি কয়েকটা পালা লিখে দেবো, একটু দেখেন। ভেলুয়া পালাটি কিসের অন্তর্গত? পূর্ববঙ্গ গীতিকার। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। তারপরে দেখেন কাফন চোরার পালা। তারপর দেখেন আয়না বিবির পালা। এরপরে দেখেন মনু মিয়া ও মলাকা বানুর পালা রয়েছে। ঠিক আছে, মাইশাল বন্ধু নামে পালা রয়েছে। তো এখানে অনেকগুলো পালা রয়েছে। তো এর ভিতরে এই পালাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে। এই হচ্ছে পূর্ববঙ্গ গীতিকার থেকে আসা গুরুত্বপূর্ণ কোশ্চেন। পূর্ববঙ্গ গীতিকার পরে উল্লেখযোগ্য আরও একটি গীতিকা রয়েছে, সেটা হচ্ছে নাদ গীতিকা। আমি একটু নাদ গীতিকাটা কি দেখব। নাদ গীতিকা, এই নাদ গীতিকা সংগ্রহ করলেন কে, বা নাদ গীতিকা কি, এবং নাদ গীতিকার ভিতরে ঠিক কোন ধরনের সাহিত্য রয়েছে, এর থেকে বিস্তর প্রশ্ন কিন্তু পরীক্ষা এসে থাকে। তো মনে রাখবেন, 1778 সালে জর্জ গ্রিয়ারসন রংপুর অঞ্চলের মুসলমানদের মুখে শুনে মানিকচন্দ্র রাজার যে উপাখ্যানটি বা মানিকচন্দ্র রাজার যে কাহিনীটি সংগ্রহ করেছিলেন, এটাই হচ্ছে মূলত নাথ সাহিত্য। এই নাথ সাহিত্যের ধারা রয়েছে 2টি, একটা হচ্ছে মানিকচন্দ্র রাজার কাহিনী, আর একটা হচ্ছে গোপীচন্দ্রের সন্ন্যাস। তাহলে আমি একটু লিখে দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে আপনাদের। এটা হচ্ছে 1778 সালে জর্জ গ্রিয়ারসন রংপুর অঞ্চলের মুসলমানদের মুখে শুনে, রংপুর অঞ্চলের মুসলমানদের মুখে শুনে যে সাহিত্য
ইনি সংগ্রহ করেছিলেন, সেটাই মূলত নাথ সাহিত্য। এই নাথ সাহিত্যের ধারা হচ্ছে দুটি। নাথ সাহিত্যের ধারা হচ্ছে দুটি। একটা হচ্ছে মানিকচন্দ্র রাজার যে কাহিনী সেটা, আর একটা হচ্ছে গোপীচন্দ্রের সন্ন্যাস, আর একটা হচ্ছে গোপীচন্দ্রের সন্ন্যাস নামে পরিচিত। এই নাথ সাহিত্যের দুটি ধারা। হ্যাঁ, এই নাথ সাহিত্যের অন্যতম যে উল্লেখযোগ্য যে দুইটি প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসে, এর যে মূল যে গ্রন্থ, যে অর্থাৎ উল্লেখযোগ্য, পরিচিত এবং অন্যতম যে নাথ গীতিকার সাহিত্য সেটা, এবং যিনি এর আদি কবি ছিলেন, সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। নাথ সাহিত্যের উল্লেখযোগ্য যে গ্রন্থ, অন্যতম উল্লেখযোগ্য যে গ্রন্থ সেটা হচ্ছে গোরক্ষ বিজয়। এটা রচনা করছে শেখ ফয়জুল্লাহ। এটা মনে রাখতে হবে, শেখ ফয়জুল্লাহ, অর্থাৎ শেখ ফয়জুল্লাহ রচিত গোরক্ষ বিজয় এই নাথ গীতিকার অন্যতম একটি গ্রন্থ। এবং এই নাথ গীতিকার যিনি আদি কবি, এনার নাম আমরা সবাই জানি। আদি কবি হচ্ছে মিনোনাথ। অর্থাৎ এই মিন মানে হচ্ছে মাছ, মৎস্য। এনার যে আরেক নাম সেটা হচ্ছে মৎস্যেন্দ্রনাথ। তাহলে এই নাথ গীতিকা সংগ্রহ করেছেন 1778 সালে জর্জ গ্রিয়ারসন, এটাকে সংগ্রহ করছেন। এবং এটা হচ্ছে মূলত রংপুর অঞ্চলের মুসলমানদের মুখে শুনে মানিকচন্দ্র রাজা কাহিনী এবং গোপীচন্দ্রের সন্ন্যাস নামে যে সাহিত্য, এটা হচ্ছে মূলত নাথ সাহিত্য। নাথ সাহিত্যের উল্লেখযোগ্য যে মানে আদি কবি তিনি হচ্ছে মিনোনাথ বা মৎস্যেন্দ্রনাথ, এবং উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে গোরক্ষ বিজয়, শেখ ফয়জুল্লাহ রচিত। এইটা হচ্ছে মূলত নাথ গীতিকা, যা লোকসাহিত্যের একটা অংশ। আমি ময়মনসিংহ গীতিকা নিয়ে পূর্বের ক্লাসে আলোচনা করেছি, এবং আজকের ক্লাসে আপনারা দেখলেন পূর্ববঙ্গ গীতিকা এবং নাথ গীতিকা। এছাড়াও মানে বাংলা লোকসাহিত্যের আরো কয়েকটা অংশ রয়েছে। এর ভিতরে রয়েছে ডাক ও খনার বচন। খনা হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কৃষি ও জলবায়ু এবং শুদ্ধ জীবনযাপন রীতি সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে গেছেন। এটা তার যে উক্তিগুলো রয়েছে, জলবায়ু সম্পর্কে যে উক্তিগুলো রয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, যেমন শোন রে ওরে চাষার বেটা, মাটির মধ্যে বেলে যেটা, ফলাস যদি সেথায় পটল, ফল বেড়ে তোর সোনার ফসল। অর্থাৎ বেলে মাটিতে উনি পটল চাষ করার কথা বলতেছে। এটা হচ্ছে খনার বচন। আর এরপরে রয়েছে ছড়া, উপকথা, রূপকথা। উপকথা ও রূপকথার ভিতরে দুইটি পার্থক্য রয়েছে। উপকথা হচ্ছে সেই জিনিস, কাল্পনিক কোনো গল্প যার ভিতরে মানুষ চরিত্রের পাশাপাশি প্রাণীদের বা কোনো আত্মাদেরকে, পেতনি, ভূত, এদেরকে কথা বলানো হয়েছে, এগুলোকে বলে উপকথা। আর রূপকথা হচ্ছে সেটাও কাল্পনিক, কিন্তু এর ভেতরে কোনো মানে মানুষ ব্যতীত কোনো প্রাণী বা কোনো পেতনি বা আত্মা বা ভূত এখানে কথা বলে না, এগুলোকে বলা হচ্ছে রূপকথা। রূপকথা এবং উপকথা এটা কিন্তু বাংলা লোকসাহিত্যের একটা অংশ। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগছে এবং অনেক তথ্য আপনারা জানলেন। ধন্যবাদ সবাইকে। বাণী জব কোচিং এবং বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর আজ বিদায় নিচ্ছি। আমি আবারও আসবো কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।